সম্প্রতি বিবিসির একটা প্রতিবেদনে ওরা বাংলাদেশের জুলাই বিপ্লবের সাথে নেপালের বিপ্লবের একটা তুলনা করেছে, করে বলেছে যে নেপালের লোকজন সাকসেসফুল হয়েছে জেএনজি, কিন্তু বাংলাদেশের জেএনজিরা তেমন একটা সুবিধা করতে পারে নাই। তো নেপালে একসময় আমার চাকরির সুবাদে ঢাকা থেকে আমার একটা পোস্টিং ছিল নেপালের কাঠমান্ডুতে। তো সেখানে আমি অনেক দিন ছিলাম চাকরির সুবাদে, সেজন্য একটু নাড়ির টানও আছে ওখানে। তো যাই হোক, খবরটা দেখে আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে যে বাংলাদেশের অ্যাকচুয়ালি জুলাই বিপ্লব দেখেই আমাদের আশেপাশে কয়েকটা দেশে এরকম বিপ্লবের চেষ্টা করা হয়েছিল। ইভেন ইন্ডিয়াতেও অনেক কিছু হয়েছে আমাদেরটা দেখে। ওরা অনেক কথা বলেছে যে কেন বাংলাদেশেরটা জেএনজিরা তেমন একটা সাকসেসফুল হয় নাই, অথচ নেপালে হয়েছে। তো ওদেরটা রেফারেন্স না দিয়ে আমার পার্সোনাল অবজারভেশনটা বলবো, তারপরে আপনাদেরও মতামত নিব, দেখি আপনাদের কার কি মনে হয়। তা আমাদের জুলাই বিপ্লবের সাকসেসফুল হওয়ার পরে, মানে আওয়ামী লীগ সরকার পতনের পরে আপামর জনসাধারণ অনেকের মধ্যেই অনেক রকমের আশা ছিল যে একটা নূতন ধরনের রাজনীতি, নূতন ধরনের গণতন্ত্র, সব কিছু সৃষ্টি হবে। কিন্তু সেই আশায় অল্প দিনেই গুড়ে বালি হয়ে গিয়েছে। তা আমার কয়েকটা অবজারভেশন আছে, আমি বিবিসি নিয়ে বায়াসড হব না, আমার পার্সোনাল যে অবজারভেশনগুলি সেগুলি বলবো। তো আপনাদের হয়তো এগুলি মনে হতে পারে যে ঠিক, অথবা আপনাদের কাছে মনে হতে পারে যে দেয়ার আর আদার রিজনস, তো সেগুলিও শেয়ার করতে পারেন, সেটাও দেখব পরে। তা আমার অবজারভেশন হচ্ছে যে বিপ্লবের পরপর যখন ইউনূস সরকার গঠন করা হয়, ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে সমন্বয়কারীদের থেকে কয়েকজনকে নেওয়া হয়েছিল সেই উপদেষ্টা পরিষদে। কিন্তু আস্তে আস্তে পুরা বিপ্লবটা, সেটার যে ক্রেডিট, সেটা অনেকটা শিবির, জামাত বা পরবর্তীকালে সমন্বয়কারী যারা, এরা আস্তে আস্তে নিজেদের মধ্যে কুক্ষিগত করে ফেলছে। তো তাতেও অসুবিধা ছিল না, তারা সমন্বয় করেছে, অবভিয়াসলি তারা ক্রেডিট নিবে। কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে দেখা গেল কি যে এরা সবাই মনে হচ্ছিল যেন সব মানুষের রিপ্রেজেন্টেশন করে না, ওরা শুধু মনে হচ্ছিল যেন জামাত শিবির ঘেঁষা। ইভেন বর্তমান এনসিপি, এরাও সবাই মনে হচ্ছিল যেন জামাত শিবিরের লোকজন। তো ফলে হয়েছে কি, সারা দেশের যে নানা ধরনের লোক, সবাইরা রিপ্রেজেন্টেটিভ হয়ে উঠতে পারেনি, কারণ এরা সব ক্রেডিট নেওয়া শুরু করলো এবং এদের সবার কথা, চলন বলন অনেকটা একই রকম। একটা 2 নম্বর হচ্ছে, বাংলাদেশ একটা মুসলিম দেশ এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষই যারা মুসলমান, এরা ধর্মকর্ম করেন, কম করেন বেশি করেন, কেউ একটু বেশি করেন, কেউ একটু কম করেন। ইয়াংদের মধ্যে কেউ বেশি করে, কেউ কম করে, কিন্তু সবাই ধর্মকর্ম করে। কিন্তু একটা বৈশিষ্ট্য দেখবেন, শুধুমাত্র যারা শিবির ঘেঁষা এরা সাধারণত, এবং জামাত ঘেঁষা এরা সবসময় পাঞ্জাবি পায়জামা বা পাঞ্জাবি প্যান্ট পরার দিকে ওদের একটা ঝোঁক আছে, মানে এটা ওনাদের একটা অ্যাটায়ার। মনে হবে জানি পাঞ্জাবি পায়জামা বা পাঞ্জাবি প্যান্ট হচ্ছে জামাত শিবিরের একটা ড্রেস কোডের মতো। এতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনি মেজরিটি অফ দি পপুলেশন দেখেন, আমাদের দেশের মানুষ সাধারণত ছেলেরা শার্ট প্যান্ট এগুলি পরে, বাইরে গেলে স্যুট কোট পরে, মেয়েরা নর্মাল ড্রেস আপ করে, বা যারা একটু বেশি রিলিজিয়াস পায়াস তারা অনেক সময় স্কার্ফ পরে। এখন একটু বেড়েছে। তুলনামূলকভাবে যদি আপনি পাকিস্তানে দেখেন, ওদের অলমোস্ট ড্রেস কোডই হচ্ছে পায়জামা পাঞ্জাবির মতো, বা ওরা এটারে কী জানি বলে, নাম তো মনে নেই, মানে পাঞ্জাবি টাইপ কী জানি একটা পরে। আমাদের দেশে কিন্তু সেরকম সিস্টেম না, শুধু একটা শ্রেণী জামাত শিবির ঘেঁষা যারা, ওনারা অলমোস্ট 100%ই পাঞ্জাবি পরে। তো পাঞ্জাবিতে কোনো ক্ষতির কিছু নেই, কিন্তু আমার পয়েন্টটা অন্যখানে। সেটা হচ্ছে যে যখন থেকে এই বিপ্লবের ক্রেডিটটা আস্তে আস্তে জামাত শিবির নেওয়া শুরু করলো, তখন থেকে সমাজের অন্য শ্রেণীগুলি আস্তে আস্তে যেন মনে হচ্ছে যে ব্লেন্ড হতে পারেনি। খেয়াল করে দেখেন। এবং আরেকটা উদাহরণ দেয়, যে সমস্ত অনেকগুলি সমন্বয়কারী মেয়েরাও ছিল, যারা ছাত্রলীগ করত বা ছাত্রলীগ সেজেছিল,
সেই সমস্ত মেয়েরা সেই সময় ছিল নর্মাল, মানে আমাদের দেশে ইউনিভার্সিটি পড়া ম্যাক্সিমাম মেয়েরা যেমন নর্মাল ড্রেস আপ করে, তারাও সেরকম ছিল। পরবর্তীকালে যখন এরা একদম ডিফাইন্ড হয়ে গেছে, মানে শিবির বা জামাত, এখন সেগুলিকে সব সোশ্যাল মিডিয়া, টিভি, সিনেমায় দেখি এগুলি সব এখন স্কার্প পরা, ঘোমটা গামটি দেয়া। আমার কোনো আপত্তি নেই, আপনি রিলিজিয়াস হইলে যেটা আপনার পছন্দ, এটা সবার স্বাধীনতা। কিন্তু পয়েন্টটা হচ্ছে এই পুরো বিপ্লবটা যখন জামাত শিবিরের হাতে চলে গেছে, তখন এরা আর পুরো দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারেনি। ফলে শুরুতে যেটা জেনজি করতেছিল, সেই জেনজিও আসলে পুরা জেনজিকে রিপ্রেজেন্ট করে না। তা আমার ধারণা এই কারণেই পরবর্তীকালে যেটা এনসিপি হিসাবে রূপ নিয়েছে, শিবির, জামাত, এনসিপি, মনে হচ্ছে এরা সমাজের খালি একটা সেগমেন্ট, ওরা পুরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারেনি। এবং সেই জন্যই বিপ্লবের প্রথম বড় ধাক্কাটা খেয়েছে এখানে। মানে এটা তারপরে যখন ইলেকশনের কাছাকাছি এসছে, এনসিপি হলো, সেই এনসিপিও ওদের যতটা না পুরা বাংলাদেশের দিকে বা নর্মাল পিপলদের দিকে, আমি জামাত শিবিরকে অ্যাবনর্মাল বলছি না, কিন্তু যেহেতু ওনারা একটু ধর্মভিত্তিক রাজনীতি করেন, ওনারা একটা পার্টিকুলার সেগমেন্ট নিয়ে কাজ করেন, যদিও ওনাদের ক্ষমতায় যাওয়ার খায়েশ আছে, কিন্তু সেটা মনে হয় জানি একটা গোষ্ঠীকে নিয়ে, একটা ধরন নিয়ে, একটা ধর্ম নিয়ে ওনাদের রাজনীতি। কিন্তু আমাদের যে জেনজি, এরা আলটিমেটলি ওদের সাথে ব্লেন্ড হয়ে গিয়েছে। ওরা এমনিতেই শিবির ভাব ছিল সবগুলি, কারণ যতগুলি ছাত্রলীগ থেকে বেরিয়ে এসে বলছে আমরা শিবির, তারাই আবার পরবর্তীকালে এসে এনসিপিতে মোস্টলি ঢুকে গেছে। তো কানেকশন দেখেন, জামাত, শিবির কাম এনসিপি, এরা সব সেই একই গোত্রের মধ্যে, সেই একই সেগমেন্টের মধ্যে পড়ে গেছে। ফলে হয়েছে কি, নির্বাচনের সময় এসে যখন আবার জামাতের সামনেই ওরা জোট করেছে, তা আপনি তো আর ওদেরকে আলাদা করতে পারতেছেন না, ওরা সেই সেগমেন্টেরই পার্ট হয়ে গেছে। সেই জন্য বাংলাদেশের এই জেনজি ইলেকশনেও বেশি সুবিধা করতে পারেনি, সব জনগণের কাছে পৌঁছাইতেও পারেনি। এবং নির্বাচনোত্তর কালেও এখনও যদি আপনি এনসিপির নেতা নেত্রী সব দেখেন, সব দেখবেন যে ওই জামাত যে স্টাইলের ওনাদের অ্যাটায়ার, সব ড্রেস কোড, এনসিপির নেতা নেত্রী সব সেরকম। এবং আগে যেগুলির আমরা বিভিন্ন ফটো দেখি, বিশেষ করে মেয়েদেরকে তো কুইকলি আইডেন্টিফাই করা যায়, তারা আগে ছিল নর্মাল ড্রেস কোডে, এরা ইয়াং মেয়ে সবগুলি, ইউনিভার্সিটি পড়া, ওই সবগুলি আগে যা ছিল এখন দেখবেন যে সব একদম জামাতি হয়ে গেছে পুরা। তো এই একটা কারণে আমার ধারণা এরা এই জেনজি হিসাবে পুরা কমিউনিটিকে, পুরা বাংলাদেশের জেনজিকে রিপ্রেজেন্ট করতে পারেনি। আর প্রথমে যে কথাটা বলেছিলাম যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি, বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম, কিন্তু বাংলাদেশের মানুষের একটা মুসলিম হইলেও একটা ইন্টারেস্টিং ডিস্টিংক্ট একটা আমাদের ভাব আছে। সেটা হচ্ছে যে আমরা মিডল ইস্টার্ন কান্ট্রিগুলি বা আমাদের ইভেন পাকিস্তানের মতো আমাদের দেশীয় যে জামা কাপড় ছেলেদের মেয়েদের, আমরা সেরকম পায়জামা পাঞ্জাবি আমাদের দেশীয় অ্যাটায়ার না, টুপি পরা আমাদের দেশে মানুষ নর্মালি পরে না মসজিদ টসজিদ যাওয়া ছাড়া। মহিলারাও ম্যাক্সিমাম মেয়েরা মডার্ন কাপড় চোপড় পরে থাকে, শুধুমাত্র সময় সময় হয়তো মসজিদ এখানে ওখানে গেলে তখন ঘুমটা গামটি দেয়, এটা হচ্ছে নিয়ম, বা বয়স হয়ে গেলে। কিন্তু একটা এক্সেপশন হচ্ছে যদি জামাত শিবির করেন, ওনারা সবসময় দেখবেন, আপনি জামাত শিবিরের আমি খুব কমই দেখেছি যে জামা কাপড় পরে, ওনারা সবসময় পায়জামা, প্যান্ট এ ধরনের পরেন। এতে কোনো খারাপ কিছু না, এটা ওনাদের একটা কোড। তা আমার খালি পয়েন্ট হচ্ছে যে আমাদের পুরো জেনজিটা এবং এই বিপ্লবটা পুরা ইয়াং কমিউনিটির মধ্যে সার্থক হয় নাই, যেমন নেপালে হয়েছে। সেটার মেইন কারণই হচ্ছে যে বিপ্লবের পরে জামাত, শিবির, এনসিপি মিলে প্রথমত ফুল ক্রেডিট নিয়েছে। তো নেয়ার পরে আবার ওনাদের প্রবলেম হয়েছে যে ওনারা সাধারণ সব মানুষকে রিপ্রেজেন্ট করে না, ওনারা একটা ধর্মীয় সেগমেন্টকে শুধুমাত্র রিপ্রেজেন্ট করে। এবং সেই জন্যই পরবর্তীকালে ইলেকশনেও সব মানুষ ওনাদের প্রতি সিম্প্যাথেটিক হয়নি। অফকোর্স দেয়ার আর আদার রিজনস, যেগুলি ক্ষমতায় গেছে তারাও তেমন কিছু তখন আর দেখাতে পারেনি। গত 16-18 মাসে নাহিদ আসিফদের মোটে আমরা কথাই শুনি নাই বলতে গেলে, দুর্নীতি ফুর্নীতি ছাড়া। তো তারপরে ওই যে আসল আসিফ নজরুল ছিল, তারও কোনো কথাবার্তা শোনা যায়নি তেমন, খালি সেই এগেইন
মহিলা দুর্নীতি এসব নিয়েই বেশি শুনেছি। তো যাই হোক সেসব প্রসঙ্গে যাব না, তবে নেপালের সাথে বাংলাদেশের মেইন পার্থক্য হয়েছে নেপালের বিপ্লবে ওদের পুরো দেশের ইয়াং জেনারেশন ইনভলভ ছিল এবং পরবর্তীকালেও ওদেরকে সবগুলিকে মিলিয়ে মনে হতো একটা ইয়াং জেনারেশন। আর আমাদের দেশে বিপ্লবের পরে সবগুলিকে দেখে মনে হচ্ছে শুধু শিবির রিলেটেড, জামাত রিলেটেড, জেনজি। সেই জন্যই আমাদেরটা ওদের মতো অতটা সাকসেসফুল হয়নি।